দর্শক স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া। ইসলামাবাদের সঙ্গে ঢাকার সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে 1971 সালের অমীমাংসিত সমস্যাগুলো মীমাংসা করার আহ্বান জানালেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। D8 সম্মেলনের ফাঁকে মিশরের রাজধানী কায়রোতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই আহ্বান প্রধান উপদেষ্টার। উদ্বোধনী অনুষ্ঠানে ডক্টর ইউনূস বলেন, বিষয়গুলো বারবার আসছে, আসুন সামনে এগিয়ে যেতে সেই বিষয়গুলোর ফয়সালা করি। বিস্তারিত দেখুন আতিকা রহমানের রিপোর্টে। মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত D8 শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দিয়েছেন। তিনি বলেন, কোভিড-19 মহামারীর প্রেক্ষাপটে সীমাবদ্ধতা ও বাধা বিপত্তি ও চলমান নানা সংকট মোকাবেলা করছে বাংলাদেশ। D8 এর সহযোগিতায় এগিয়ে নিতে চায় বাংলাদেশ। Bangladesh endeavored to advance D8 cooperation under quite challenging circumstances. 1.2 বিলিয়ন মানুষের মধ্যে এটি একটি কঠিন কাজ। ভালো মানদণ্ডে পৌঁছানোর জন্য আমরা দূরশিক্ষণের মাধ্যমে চেষ্টা করেছি। কিভাবে কর্মক্ষেত্রে লাখ লাখ যুবককে দক্ষ করা যায় তা নিয়ে আমাদের আরো গভীরভাবে চিন্তা করতে হবে। কর্মক্ষেত্রেও সঠিক দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ ও নীতি নৈতিকতাও কঠোর দক্ষতার মতোই গুরুত্বপূর্ণ। ডক্টর ইউনূস আরো বলেন, D8 সদস্য দেশগুলোকে স্বাধীনতা, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও সমৃদ্ধি অর্জনে একে অপরকে সহায়তা করতে হবে। Investing in youth and supporting SMEs. আমাদের পরিমিত সমর্থনের মাধ্যমে আমরা তাদের জন্য এবং আমাদের জনগণের জন্য একটি ভালো বলয় গড়ে তুলতে পারি। আমাদের দরকার ঝুঁকিমুক্ত অর্থায়নের মাধ্যমে তাদেরকে অর্থ দেয়া। আমাদের সম্মিলিত আকাঙ্ক্ষা এবং জরুরি ইস্যুগুলির জন্য অঙ্গীকার প্রতিফলিত করতে কায়রো ঘোষণা এবং শীর্ষ সম্মেলনের ফলাফল গ্রহণ করতে হবে। আমাদের সম্মিলিত এজেন্ডাকে নতুন করে দেখতে হবে। D8 সম্মেলনের বিশেষ অধিবেশনে ডক্টর ইউনূস গাজা এবং লেবানন ইস্যুতে কথা বলেন। দীর্ঘদিন ধরে চলে আসা আন্তর্জাতিক রীতিনীতি, আইন ও কনভেনশনের প্রতি ইসরায়েলের নির্লজ্জ অবজ্ঞায় আমরা চরম হতাশ। লেবাননে যেভাবে সহিংসতা ছড়িয়ে পড়ছে তাতে আরো উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে। এটি পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য ভয়াবহ ও দীর্ঘমেয়াদী পরিণতি ডেকে আনতে পারে, যা কেবল অর্থনীতি নয়, বিশ্ব সমাজ ও রাজনীতিকে প্রভাবিত করতে পারে। সম্মেলনের ফাঁকে কায়রোতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। এই সময় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে 1971 সালের অমীমাংসিত সমস্যাগুলো সমাধানের আহ্বান জানিয়েছেন অধ্যাপক ইউনূস। এছাড়া দুই দেশের সরকার প্রধান সার্কের পুনরুজ্জীবন সহ পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনা করেন। আতিকা রহমান, আরটিভি। উদ্দেশ্য ডাকাতি করে পকেট ভারী করা নয়, বরং একজন কিডনি রোগীকে সহায়তা করতে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখিয়ে ব্যাংক ডাকাতির পরিকল্পনা করে কেরানীগঞ্জের ব্যাংক ডাকাতির ঘটনায় আত্মসমর্পণকারীরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছেন 3 যুবক। ঘটনায় আত্মসমর্পণকারীদের কাছ থেকে 18 লাখ টাকা জব্দও করেছে পুলিশ। আর রূপালী ব্যাংকের GM জানিয়েছেন খোয়া যায়নি কোনো টাকা। এ বিষয়ে আরো জানাচ্ছেন AR বাদল। বৃহস্পতিবার দুপুর 2টার দিকে 2 কিশোর ও 1 তরুণ দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় গ্রাহক বেশে প্রবেশ করে দেশীয় পিস্তল দেখিয়ে 6 গ্রাহক ও 10 ব্যাংক কর্মকর্তাকে জিম্মি করে টাকা লুটের চেষ্টা চালায়। 999-এর কল পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, সাথে যোগ দেয় সেনাবাহিনী ও র্যাব সদস্যরা। ফিল্মি স্টাইলে জিম্মি নাটক চলে 4 ঘন্টা। স্থানীয়রা বলেন, ঘটনা টের পেয়ে বাইরে থেকে ব্যাংকে তালা লাগিয়ে দেয় তারা। মসজিদের মাইকে ব্যাংকে ডাকাতির বিষয়টি জানালে আরও স্থানীয়রা এসে জড়ো হয়। জানালা ফাঁক করেছি, পরে দেখি আপনি ভিতরে চেয়ারে মানে 2 জন বসা, তারা পিস্তল ঠেকিয়ে রাখছে হাতে, মানে মাথায়, আর 2 জন নামায় মানে নিচে বসা, আর আপনার মাঝখানে একজন খারানো ডাকাত, হাতে বড়টা পিস্তল আছে। ব্যাংকের GM বলেন, ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় নিয়মিত কার্যক্রম চলমান থাকবে। আমাদের কোনো টাকা পয়সা খোয়া যায় নাই, 2 পয়সা নষ্ট হয় নাই। আপনাদের আমানত আপনাদের আছে, আপনারা ব্যাংকের প্রতি আস্থা রেখে রবিবার থেকে আবার প্রতিদিনের মতো লেনদেন করবেন। এদিকে পুলিশ জানায়, ঘটনার সময় নিরাপত্তা কর্মী অনুপস্থিত ছিল। ঘটনায় জড়িতরা মুভি দেখে উদ্বুদ্ধ হয়ে থাকতে পারে, তবে তাদের দেয়া তথ্য যাচাই করা হচ্ছে বলেও জানায় পুলিশ। ওরা বিভিন্ন মুভি টুভি এই সমস্ত দেখা বা ভিডিও দেখা
এগুলোর উপরে ভিত্তি করে ওরা একটা অ্যাডভেঞ্চার হিসাবে নিতে গিয়েছে। তো তারপরে আমরা বলেছি যে তারা টাকাটা তোমরা কি করতে চাও, ওরা ওইখানে বলেছিল যে তারা পেশেন্টকে দিতে চায়, কিন্তু আমরা এখনো পর্যন্ত পেশেন্টের যে নাম দিয়েছে, তার ঠিকানা দিয়েছে, এগুলো ব্যাপারগুলো আমরা যাচাই বাছাই করছি। অভিযুক্ত লিওন মোল্লা ওরফে নীরব গোপালগঞ্জের কাশিয়ানী থানার পারুলিয়া ডুমুরিয়া গ্রামের বাসিন্দা। দক্ষিণ কেরানীগঞ্জের খালপার কদমতলী এলাকার আরাফাত এবং একই এলাকার সিফাত ও আরাফাত ছাত্র হলেও নীরব পেশায় ড্রাইভার। সিফাত ও আরাফাতের বয়স 16 বছর এবং নীরবের 22। AR বাদল, RTV, ঢাকা। ন্যায়বিচার নিশ্চিতে যথাযথ ও বিশেষজ্ঞ সংস্থার মাধ্যমে নতুন করে তদন্তে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো উচিত বলে অভিমত দিয়েছেন হাইকোর্ট। এই পর্যবেক্ষণের আলোকে যথাযথ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আদেশের অনুরূপী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। 2 দশক আগে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার এই মামলার রায় বাতিল করে 1 ডিসেম্বর রায় দেন হাইকোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে 79 পৃষ্ঠা করে পৃথক 2টি মামলার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আসামিরা খালাস পান। জুলাই আগস্ট আন্দোলনে ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে জুনায়েদ আহমেদ পলক একথা স্বীকার করেন বলে দাবি করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ 3 কর্মকর্তাকে তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে গণহত্যার অভিযোগ তদন্তের অগ্রগতি প্রতিবেদন 20 ফেব্রুয়ারি দাখিলের নির্দেশ দেওয়া হয়। অধরা ইয়াসমিনের রিপোর্ট। জুলাই আগস্টের আন্দোলনের সময় হঠাৎ বন্ধ হয়ে যায় ইন্টারনেট সংযোগ। আন্দোলন দমাতে বন্ধ করা হলেও ইন্টারনেট বন্ধের কারণ হিসেবে এক এক সময় এক এক কথা বলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তারগুলো পুড়িয়ে দিয়েছে এবং পাওয়ার এবং ইন্টারনেট সহ পুরো ব্যবস্থাটাই সেই সময় বিচ্ছিন্ন হয়ে যায়। জুলাই আগস্টের মামলায় তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে ইন্টারনেট বন্ধের বিষয়ে তথ্য দেন পলক। স্বীকারোক্তিতে জানান, ইন্টারনেট বন্ধ কোনো দুর্ঘটনা ছিল না, শেখ হাসিনার নির্দেশেই বন্ধ করা হয়। চিফ প্রসিকিউটর দাবি করেছেন, ইন্টারনেট বন্ধ রাখার উদ্দেশ্য ছিল হত্যাকাণ্ডের বিষয় যেন দেশ ও আন্তর্জাতিকভাবে কেউ জানতে না পারে। বৃহস্পতিবার গণহত্যার অভিযোগে করা মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন সহ 8 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। 3 জন আসামি আব্দুল আল মামুন, শহীদুল ইসলাম এবং আব্দুল্লাহ আল কাফি, এদেরকে আমরা তদন্ত সংস্থার কাছে জিজ্ঞাসাবাদের জন্য আমরা সময় চেয়েছি। আগামী 26, 29 এবং 30 এই 3 দিন আলাদা আলাদাভাবে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে। যে জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলাকালীন সময়ে ইন্টারনেট বন্ধের যে নাটক করা হয়েছিল সেটি কোনো দুর্ঘটনা ছিল না। প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো। এদিন বিচার শুরুর 3 মাসের মধ্যেই ট্রাইব্যুনালের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন করেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। বিচারককে দেশে বিদেশে বিতর্ক করতেই জিয়াউলের এই তৎপরতা বলে মনে করেন চিফ প্রসিকিউটর। এই ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্য এবং নানান প্রস্তর উদ্রেক করে আসামিরা বাঁচার চেষ্টা করবে, এটা আমরা জানি। এইখানে এসে তারা একটা আবেদন করে বসে আছে জিয়াউল হাসান, যার বিরুদ্ধে অজস্র গুম খুনের অভিযোগ আছে। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে গুলশান এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার নির্দেশও দেন ট্রাইব্যুনাল। 20 ফেব্রুয়ারি পরবর্তী তারিখের এই মামলার জন্য ধার্য হয়েছে। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদ সহ 58 জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন শহীদ সেনা কর্মকর্তার স্বজনরা। আসামি করা হয় ওই সময়ের গোয়েন্দা বাহিনীগুলোর প্রধানদের। স্বজনরা বলছেন, সঠিক তদন্ত হলে হত্যাকাণ্ডের নেপথ্যে কারণ ও কুশীলবদের মুখোশ উন্মোচিত হবে। দেখুন অধরা ইয়াসমিনের আরও একটি রিপোর্ট। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 54 জন নিহত হন। তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় বর্বরচিত হত্যাকাণ্ডের নেপথ্যে কারণ কি, কুশীলবই বা কারা, 15 বছরেও এর জবাব মেলেনি। এবার নিহত 57 জন সেনা কর্মকর্তার পরিবারের সদস্যরা দ্বারস্থ হলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের।
শহীদ পরিবারের সদস্যদের অভিযোগ, হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল দেশি বিদেশি শক্তি, ইন্ধন ছিল আওয়ামী লীগ সরকারের। এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আমি জানি না আমার হাজবেন্ডের লাশটা কোথায় গেল। বিচারে যেন সত্যতা বের হয়ে আসে। দেশি বিদেশি যারা এটার সাথে সংশ্লিষ্ট তাদেরকে সামনে যেন আনা হয় এবং শাস্তি নিশ্চিত করা হয়। কোন শক্তি কুশীলবদের বিচার ঠেকাতে পারবে না বলে হুঁশিয়ারি করেন শহীদ সেনা পরিবারের সদস্যরা। আইন পড়েছি একমাত্র একটা কারণেই যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে ছাড়বো। আর কোন ষড়যন্ত্রকারী আমাদের থামায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। পিলখানা হত্যায় জড়িত অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন সেনাপ্রধান মঈন ইউ আহমেদ সহ ৫৮ জনকে আসামি করা হয়। তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দোসররা রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্বকে সংকটের মুখে ফেলার জন্য এবং তার স্বৈরশাসনকে দীর্ঘস্থায়ী করার জন্য দুটি বৃহৎ এবং শক্তিশালী নিরাপত্তা বাহিনীকে ধ্বংসের উদ্দেশ্যে এই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধটি সংগঠিত করেন। পিলখানা ট্র্যাজেডি তদন্তে সরকার কমিশন গঠন করলে জড়িতদের মুখোশ উন্মোচিত হবে বলে মনে করেন শহীদদের স্বজনরা। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণে সুনির্দিষ্ট তারিখ না থাকায় হতাশ বিএনপি। তার বক্তব্যের সম্ভাব্য সময়ের কথা বলা হলেও নির্বাচনের রোডম্যাপ নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। সকালে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত দেখুন। শুভেচ্ছা জানাচ্ছি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্বাচনের সময় নিয়ে দেয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট একটি সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ দেবেন, সেটাই জাতি প্রত্যাশা করেছিল, কিন্তু তার বক্তব্য ছিল অস্পষ্ট, এটি জাতিকে হতাশ করেছে। তার বক্তব্যে নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলা হলেও নির্বাচনের কোনো রোডম্যাপ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম অংশ অনুষ্ঠানের কথা বলেন, যা একেবারেই অস্পষ্ট এবং নির্দিষ্ট সময়ের কোনো উল্লেখ নেই। যেহেতু নির্বাচন কমিশন গঠন হয়েছে, তা নির্বাচন অনুষ্ঠানে বিলম্বের কোনো কারণ নেই বলে মনে করেন তিনি। বলেন, নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো সম্পন্ন করে ভোট গ্রহণ সম্ভব। নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান সম্ভব। জনগণ এই বিষয়ে প্রধান উপদেষ্টার নিকটস্থ স্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে। ইলেকশন কমিশন গঠন হয়ে গেছে, সুতরাং ইলেকশন পরিচালনা করবার, কন্ডাক্ট করবার জন্য তার প্রস্তুতি নেওয়ার, তো সেই ধরনের কোনো প্রবলেম তো নাই, সুতরাং অতি দ্রুত সেটা করা সম্ভব। তিনি আরো বলেন, নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণের পর তার প্রেস সচিব যে বক্তব্য দিয়েছেন তা পরস্পর বিরোধী। প্রেস সচিব যে কথা বলেছেন, এই কথাটা আবার সাংঘর্ষিক কথা হয়ে গেছে। 25-এর শেষের দিকে অথবা আপনার 26-এর প্রথম দিকে চিফ অ্যাডভাইজার বলেছিলেন, আর উনি বলছেন যে জুনের মধ্যে নির্বাচন হবে। তো এক্স্যাক্টলি আমরা বুঝতে পারছি না যে কোনটা সঠিক। রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচনের একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করা উচিত বলে মনে করেন মির্জা ফখরুল। তো ভবিষ্যৎ পার্লামেন্টারিয়ানদের ক্ষমতা এখানে। খান আলামিন, RTV, ঢাকা। স্বৈরাচার পতনের পর নতুন যুদ্ধ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার, আর যোদ্ধা হবে দেশের সবাই, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশের সম্পদ কেড়ে নেয়ার জন্য শকুনের মতো যারা তাকিয়ে আছে, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে তাদের সে আশা পূরণ হবে না। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির 31 দফা নিয়ে ঢাকা বিভাগের 3 জেলার কর্মশালায় এসব কথা বলেন তিনি। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। দেশ ও মানুষের কল্যাণের রাষ্ট্র সংস্কারে বিএনপির 31 দফা বাস্তবায়নের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নরসিংদী, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলায় এই আয়োজন। দিনব্যাপী কর্মশালায় 3 জেলার নেতারা এটি বাস্তবায়নে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। প্রশ্নোত্তর পর্বে তারেক রহমানের নির্বাচনের পুলসিরাত পার হতে জনগণের পিছনে ঘুরে ঘুরে 31 দফার মর্মকথা বোঝানোর পরামর্শ দেন। তিনি বলেন, খাল খনন, তৈরি পোশাক রপ্তানি, নারীর ক্ষমতায়ন সহ দেশ ও মানুষের কল্যাণে কাজ করেছে বিএনপি। সুযোগ পেলে ভবিষ্যতে 31 দফা পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে দলটি।
31 দফার পক্ষে, আপনার দলের পক্ষে সমর্থন নেওয়ার জন্য আপনাকে জনগণের পিছনে বনবন করে ঘুরতে হবে। তারেক রহমান বলেন, দেশে বিশৃঙ্খলা লাগিয়ে একটি মহল তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। দুর্বল সরকারকে ক্ষমতায় রাখতে পারলে সবকিছু লুটপাট করে নিতে সুবিধা হয়। দেশ ও মানুষের স্বার্থে শক্তিশালী সরকার দরকার বলেও জানান তিনি। এই দেশের অর্থ সম্পদ, এই দেশের প্রাকৃতিক সম্পদ অনেকে লোভ দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই দেশে যদি একটি বিশৃঙ্খলা লাগিয়ে রাখা যায়, তাহলে এইগুলো অনেকের জন্য, দেশের ভেতরেই হোক দেশের বাইরেই হোক, এই দেশে যদি একটি দুর্বল জনসমর্থনহীন সরকার, যারা জনগণকে রিপ্রেজেন্ট করে না, এরকম সরকারকে যদি ক্ষমতায় রাখা যায়, তাহলে এই দেশ থেকে অনেকে অনেক কিছু লুটে পুটে নিয়ে যেতে পারবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। চলমান যুদ্ধে জয়ী হতে সংগ্রাম চালিয়ে যেতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান তার। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই, দুষ্ট লোকদের দুষ্টামি কিন্তু থেমে নেই। এটি এমন একটি যুদ্ধ, এটি জনগণের পক্ষের যুদ্ধ, এটি গণতন্ত্রের পক্ষের যুদ্ধ, এটি স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের যুদ্ধ। এই যুদ্ধে যদি জয়ী থাকতে হয়, অনবরত আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। ভবিষ্যতে দেশের বাইরে চিকিৎসার জন্য আর যাতে যেতে না হয়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বাস্থ্য খাতের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান তারেক রহমানের। আমরা এটার ভিতরে নিয়ে আসছি। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। জালিয়াতির মাধ্যমে ঋণ নিয়ে 1092 কোটি 46 লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বিতর্কিত ব্যবসায়ী এস আলমের ছেলে আহসানুল আলম সহ 58 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক মহাপরিচালক সংবাদ সম্মেলনে জানান, আসামিরা মুরাদ এন্টারপ্রাইজের নামে ঋণ নিয়ে ইসলামী ব্যাংকে টাকা আত্মসাৎ করেছে। এদিকে 137টি বাস ক্রয়ে দুর্নীতির অভিযোগে সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক সচিব ABM আমিনুল্লাহ নূরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এছাড়া দুর্নীতি ও বদলি বাণিজ্যের মাধ্যমে কয়েক কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে NBR এর সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান ও অবৈধ সম্পদ অর্জন এবং 700 একর সরকারি খাস জমি দখলের অভিযোগে সাবেক MP ইলিয়াস আলী মোল্লার বিরুদ্ধে অনুসন্ধানের অনুমোদন দিয়েছে দুদক। অপরাধে আলোচিত ব্যবসায়ী এস আলমের ছেলে এবং ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম পরিচালনা পর্ষদের 14 জন বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। জনাব ওবায়দুল কাদের সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ও ABM আমিনুল্লাহ নূরী সাবেক সচিবের বিরুদ্ধে 137 বাস কেনা নিয়ে কারসাজির একটি অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নিজের বক্তব্যের অপব্যাখ্যা দেয়া হয়েছে বলে দাবি করে প্রতিবাদ করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। রাতে রাজধানীর মোহাম্মদপুরে একটি বেসরকারি সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, আইন মেনে নির্বাচনে আসলে কারো বাধা নেই। একই সঙ্গে এটিও সবাই জানে যে শেখ হাসিনা সহ অনেক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। এর আগে দুপুরে রংপুরে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে বদিউল আলম জানান, সেটা দেখতে অপেক্ষা করতে হবে, তবে তিনি কোনো বাধা দেখছেন না। কারো অজানা নয় যে আইসিটি আইনে ইতিমধ্যে অনেকগুলো মামলা রুজু হয়েছে। শেখ হাসিনা সহ অনেক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। আওয়ামী লীগের নির্বাচন কার্যক্রম নির্ভর করবে এইসব মামলা সুরাহার উপর। কিন্তু কিছু গণমাধ্যম আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ পরিবেশন করেছে, যা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। আমি মনে করি এ ধরনের অপপ্রচার শহীদ আবু সাঈদ ও শহীদ মুগ্ধের এবং আরও অনেকের যে আত্মত্যাগেরই অস্বীকার করার সামিল। সবার জন্য স্বাস্থ্যকর খাদ্য এই প্রতিপাদ্যে বাংলাদেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বাজারে আনা হচ্ছে ফর্টিফাইড আটা। দুপুরে রাজধানী গুলশানে একটি 5 তারকা হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এর মোড়ক উন্মোচন করা হয়। বাংলাদেশের বৃহত্তম খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেডের তত্ত্বাবধানে 10টি গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ ফর্টিফাইড আটা ময়দা তৈরিতে কারিগরি সহায়তা করছে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন গেইন। অনুষ্ঠানে BSTI এর মহাপরিচালক SM ফেরদৌস আলম, ইফাদ মাল্টি প্রোডাক্টসের ভাইস চেয়ারম্যান তানভীর আহমেদ, CEO মাহবুব বাসেদ সহ 2টি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রামে উদ্বোধন করা হচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যারের 34তম নিউ মার্কেট শাখা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ও মডেল নাবিলা ইসলাম। কোম্পানির প্রধান নির্বাহী আমিনুল ইসলাম শামীম। উদ্বোধন শেষে তারা জানান, জনপ্রিয় এই লাইফস্টাইল ব্র্যান্ডের জুতা টেকসই ও আরামদায়ক হওয়ায় সবার আস্থা অর্জন করতে পেরেছে। এই শোরুমে সব বয়সী নারী, পুরুষ ও শিশুদের জুতা পাওয়া যাবে। নতুন শাখা উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের আকৃষ্ট করতে 3 দিনের জন্য 10% ছাড়ে প্রমোশনাল অফার দেওয়া হয়েছে। চিটাগাংবাসীকে অনুরোধ করব আমাদের দোকানটা একবার হইলো ভিজিট করে যাইতে। ব্যাপক সমাদর আমরা সমাদৃত এখন কাস্টমারদের কাছে। স্টেপ আরো অনেক স্টাইল, অনেক আরো বেশি কমফোর্ট অ্যান্ড রিজনেবল, তো সবসময়ের মতোই রিজনেবল রেখেছে প্রাইস। অনেক স্টাইলিশ প্রোডাক্ট নিয়ে এসছে। আফ্রিকার দেশ কঙ্গোর ফিমি নদীতে নৌকা ডুবে 25 জন নিহত হয়েছে। রয়টার্স জানায়, বুধবার দেশটির পশ্চিমাঞ্চলীয় মাইনডম্বে প্রদেশে নদীটি পারাপারের জন্য শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি রওনা করলে মাঝপথে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। তাদের উদ্ধারে কাজ করছে দেশটির ফায়ার সার্ভিস। এদিকে অতিরিক্ত যাত্রী বহনের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানায় দেশটির স্থানীয় প্রশাসন। খেলার খবর। সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। কিংসটাউনে খেলা শুরু বাংলাদেশ সময় কাল ভোর 6টায়। শেষ ম্যাচে জয় নিয়ে বাড়ি ফিরতে চায় টাইগাররা। তবে লক্ষ্য পূরণে একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। ইনজুরির কারণে থাকছে না সৌম্য সরকার। দেশের সবচেয়ে বড় আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট এসএমসি প্লাস ইডব্লিউইউ উইন্টার স্ম্যাশ 2024-এর উদ্বোধন হয়েছে। বিকেলে রাজধানী আফতাবনগরে অবস্থিত ইস্ট ওয়েস্ট ক্যাম্পাসে এর জাঁকজমকপূর্ণ শুভ উদ্বোধন হয়। 5 দিনে এই টুর্নামেন্টে দেশের 40টিরও বেশি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশ নেবে। টুর্নামেন্টে সহযোগিতা করছে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন। পৃষ্ঠপোষকতা করছে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস এসএমসি প্লাস। অনুষ্ঠানে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুদ্দিন নাসির, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর শামস রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল RTV। দর্শক, রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।